Dear learners, welcome to my channel English Garden. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি গত ক্লাসগুলোতে কন্ডিশনাল নিয়ে আলোচনা করেছিলাম জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন অ্যান্ড সেকেন্ড কন্ডিশন। আজকে আমি থার্ড কন্ডিশন নিয়ে আলোচনা করব। প্রথমে স্ট্রাকচারটি আমি আলোচনা করি। দেখো, এখানে আমি লিখেছি ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, কমা হবে, কমার পরে একটা ক্লোজ হবে, তারপর সাবজেক্ট হবে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। অর্থাৎ থার্ড কন্ডিশনে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ইফের পরে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাড হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর এক্সটেনশন হবে, তারপর একটা কমা হবে। কমার পরে যে ক্লোজটি হবে তার সাবজেক্টের পরে হবে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ, এর যে কোনো একটি। তারপর V3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর এক্সটেনশন। এর আগে বলেছিলাম মূলত এগুলি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। এর দুইটি অংশ, একটি হলো প্রিন্সিপাল ক্লোজ আর একটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। একটি হলো প্রিন্সিপাল ক্লোজ, একটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। ইফযুক্ত ক্লোজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর অন্য ক্লোজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আমি তোমাদের ক্লোজ নিয়ে আলোচনা করেছিলাম, আরও আমি বিস্তারিত আলোচনা করব। ক্লোজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। অর্থাৎ ক্লোজ হচ্ছে একটা শব্দ সমষ্টি যার মধ্যে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। আমি এই বিষয়ে একটি বিস্তৃত আলোচনা করব। আশা করি আজ তোমরা বুঝতে পারবে। আজকে আমি এই থার্ড কন্ডিশন নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ ইফ দিয়ে। দেখো, আমি উদাহরণের মাধ্যমে, সেন্টেন্সের মাধ্যমে আমি তোমাদের এই কন্ডিশন আলোচনা করব, থার্ড কন্ডিশন আলোচনা করব। তোমরা মনোযোগের সহিত শুনবে। মনোযোগের সহিত শুনলেই তোমরা, আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো, 1 নম্বর সেন্টেন্স, ইফ উই হ্যাড গান আর্লিয়ার। এখানে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি এই থার্ড কন্ডিশনের মাধ্যমে আমি কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করতেছি। এর আগের ক্লাসে আমি জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন অ্যান্ড সেকেন্ড কন্ডিশনের মাধ্যমে আমি কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করেছি। আজকেও আমি থার্ড কন্ডিশনের মাধ্যমে আমি কি আলোচনা করব? কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করব। আমি পার্টস অফ স্পিচ আলোচনা করব। যদি পাই আমি তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা এক্সট্রা চাই। যেমন 1 নম্বর সেন্টেন্স দেখো, ইফ উই হ্যাড গান আর্লিয়ার। দেখো, এখানে মনে করে এই অংশটি পরীক্ষায় দেয়া থাকবে বা দেয়া আছে। ইফ উই হ্যাড গান আর্লিয়ার। দেখো, এই ইফ যুক্ত, এটা একটা ক্লোজ। ইফ উই হ্যাড গান আর্লিয়ার, এটা একটা ক্লোজ, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আপাতত মনে রাখো, ইফ যুক্ত ক্লোজটি সাবঅর্ডিনেট ক্লোজ। আবার বলতেছি, ইফ যুক্ত ক্লোজটি সাবঅর্ডিনেট ক্লোজ। দেখো, ইফ উই হ্যাড গান আর্লিয়ার। দেখো, ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে। তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন জানো। সাবজেক্ট, এখানে সাবজেক্টের পরে হ্যাড হয়, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তারপর এক্সটেনশন অথবা অবজেক্ট হয়। দেখো, এখানে উই হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাড হচ্ছে এখানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, গান হচ্ছে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর্লিয়ার হচ্ছে এখানে অ্যাডভার্ব। এখানে দেখো তাহলে কি, ইফ উই হ্যাড গান আর্লিয়ার, যদি আমরা একটু আগে যেতাম বা সকাল সকাল যেতাম। দেখো, এখানে মনে করো যে এই যে লাল কালি চিহ্ন দিয়েছি, এই অংশটা ফাঁকা থাকবে, গ্যাপ থাকবে, ডট ডট দেওয়া থাকবে, এখানে ফাঁকা থাকবে। এই ফাঁকা অংশটা পূরণ করতে হবে, অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্সকে আমাদের কমপ্লিট করতে হবে। আমরা এখানে একটা ক্লোজ দিয়ে আমরা কি করব? আমরা সেন্টেন্সটা পূরণ করব। দেখো, ইফ উই হ্যাড গান আর্লিয়ার, যদি আমরা সকাল সকাল যেতাম, পরে অংশটি ফাঁকা আছে, অর্থাৎ পরে অংশটি নেই, আমাদের নিজের থেকে লিখতে হবে। আমরা বিভিন্নভাবে লিখতে পারি। আমি এখানে লিখি, দেখো, উই উড হ্যাভ হ্যাড বেটার ওয়েদার। আমরা কি পেতাম? আমরা ভালো ওয়েদার বা আবহাওয়া পেতাম। দেখো, এখানে বলা হচ্ছে আমরা জানি ইফযুক্ত ক্লোজটা যদি পাস্ট পারফেক্ট হয়
তারপরের ক্লোজের যে সাবজেক্টটা থাকবে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এই সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভের যে কোনো একটা হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর এক্সটেনশন হবে। এখানে দেখো ইফ উই হ্যাড গান আর্লিয়ার, যদি আমরা সকাল সকাল যেতাম, উই উড হ্যাভ হ্যাড বেটার ওয়েদার। এখানে দেখো উই উড হ্যাভ, এটা তো সূত্রেরই বসাইতে হবে, সাবজেক্টের পরে উড হ্যাভ বসাইতে হবে, তারপরে যে হ্যাডটা এটা মেইন ভার্ব, তার বেটার ওয়েদার। দেখো উই উড হ্যাভ হ্যাড বেটার ওয়েদার, আমরা কী পেতাম? ভালো আবহাওয়া পেতাম। এখানে দেখো উই হচ্ছে এখানে প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, উড হ্যাভ এটা যে অক্সিলারি ভার্ব, হ্যাডটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, বেটারটা এখানে অ্যাডজেক্টিভ, ওয়েদার হচ্ছে নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আবার বলতেছি, ইফ উই হ্যাড গান আর্লিয়ার, যদি আমরা সকাল সকাল যেতাম বা আগেই যেতাম, আমরা কি উই উড হ্যাভ হ্যাড বেটার ওয়েদার, আমরা ভালো আবহাওয়া পেতাম। তাহলে এটাকে শর্ত হচ্ছে এখানে যে আমরা আগে গেলে আমরা কী পেতাম? ভালো আবহাওয়া পেতাম। অর্থাৎ আমরা যাই নাই, পাই নাই, এটা কিন্তু আনরিয়েল পাস্ট, এটাকে বলা হয় আনরিয়েল পাস্ট। এটা প্রকৃতপক্ষে নয়, আমরা যেটা করি নাই সেই কথা আমরা এখন বলতেছি। আমরা যেটা করি নাই আমরা সেই কথা বলতেছি। কি বলছি এখানে? আমরা যদি আগে যেতাম তাহলে আমরা কি ভালো আবহাওয়া পেতাম। আমরা আগে তো যাই নাই, যার জন্য ভালো আবহাওয়া পাই নাই, এই অর্থটা আসতেছে। অর্থাৎ অতীতে কোনো কাজ করি নাই সেই কথা আমরা এখন বলতেছি। দেখো সেকেন্ড দেখো, ইফ ইউ হ্যাড রাং মি আই উড হ্যাভ কাম টু সি ইউ। ইফ ইউ হ্যাড রাং মি আই উড হ্যাভ কাম টু সি ইউ। এখানে দেখো ইফ ইউ হ্যাড রাং মি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি তোমাকে একটু আগে বললাম ইফ যুক্ত ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে এখানে ইফটা হচ্ছে কনজাংশন, দুটো ক্লজকে যুক্ত করেছে। তাই ইউটা হচ্ছে এখানে কি প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, হ্যাডটা এখানে হেল্পিং ভার্ব, রাংটা রাং এটা হচ্ছে এখানে তোমাদের প্রিন্সিপাল ভার্ব, মিড হচ্ছে এখানে অবজেক্ট। দেখো ইফ ইউ হ্যাড রাং মি, এটা মিড হচ্ছে প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি তুমি আমাকে রিং করতে অথবা আমাকে কল করতে বা আমাকে ফোন করতে, আই উড হ্যাভ কাম টু সি ইউ, আমি তোমাকে দেখতে আসতাম, আমি তোমাকে দেখতে আসতাম। তাই এখানে দেখো এখানে ইফটা হচ্ছে কনজাংশন, ইউটা হলো এখানে কি প্রোনাউন সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব, রাং হচ্ছে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল, মিড হচ্ছে সাবজেক্ট। তাহলে এই অংশটুকু লেখা আছে, মনে করো এই অংশটুকু লেখা নেই, তাহলে এই অংশটুকু লেখা আছে, এই অংশটুকু লেখা নেই, আমাদের এটা ফিল আপ করতে হবে। যেমন ইফ ইউ হ্যাড রাং মি, যদি তুমি আমাকে কী করতে, রিং করতে বা কল করতে বা ফোন করতে, তা আই উড হ্যাভ কাম টু সি ইউ, আমি তোমাকে দেখতে আসতাম। এখানে দেখো আইডি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, উড হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব, কাম হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, টু সি এটা ইনফিনিটিভ ফ্রেজ, টু সি ইউ এটা সম্পূর্ণ ইনফিনিটিভ ফ্রেজ, ইউটা হচ্ছে প্রোনাউন। আমরা জানি যে কি হয় এখানে যে ইনফিনিটিভ ফ্রেজের মূল ভার্বকে ভার্ব বেস, টুর পরে কী হয়, ভার্বের বেস ফর্ম হয়, টু সি ইউ ইনফিনিটিভ ফ্রেজ। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার বলতেছি, ইফ ইউ হ্যাড রাং মি, যদি তুমি আমাকে রিং করতে বা কল করতে বা ফোন করতে, আই উড হ্যাভ কাম টু সি ইউ, আমি তোমাকে দেখতে আসতাম। আশা করি বুঝতে পেরেছো। আবার দেখো সেন্টেন্স নাম্বার 3 দেখো, ইফ ইট হ্যাড নট রেইনড অল দ্য টাইম। দেখো ইফ ইট হ্যাড নট রেইনড অল দ্য টাইম, যদি সারাদিন বা সবসময় বৃষ্টি না হতো, উই উড হ্যাভ গান আউট ফর এ ওয়াক। দেখো উই উড হ্যাভ গান আউট ফর এ ওয়াক, আমরা বাইরে বেড়াইতে যেতাম, আমরা বাইরে হাঁটার জন্য যেতাম। তাহলে এখানে দেখো যে ইফটা হচ্ছে কনজাংশন, দুটো ক্লোজকে যুক্ত করেছে। এই অংশটি লেখা আছে ইফ ইট হ্যাড নট রেইনড অল দ্য টাইম, এই অংশটি লেখা আছে, মনে করো এই অংশটি মনে করো ফাঁকা আছে, এই অংশটি পূরণ করতে হবে। তাহলে কি আমরা কী লিখলাম এখানে, উই উড হ্যাভ গান আউট, আমরা বাইরে যেতাম, ফর এ ওয়াক হাঁটার জন্য। তাহলে এখানে দেখো এখানে ইফটা হচ্ছে কনজাংশন, তাই ইট এখানে অর্থ নেই, যদি প্রোনাউন ইটের কোনো অর্থ নেই এখানে। দেখো হ্যাড নট এটা এখানে দেখো এখানে অক্সিলারি ভার্ব, রেইনড হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, অল দ্য টাইম এটা হচ্ছে যে অর্থ কি, এটা ফ্রেজ অর্থাৎ অ্যাডভার্বিয়াল অফ টাইম অর্থাৎ সময় বুঝিয়েছে। তা উই আবার দেখো প্রিন্সিপাল ক্লোজ, এটা উই উড হ্যাভ গান আউট ফর এ ওয়াক, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ,
উইড হচ্ছে এখানে সাবজেক্ট, উড হ্যাভ অক্সিলারি ভার্ব, গান হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আউট হচ্ছে অ্যাডভার্ব, ফর এ ওয়াক এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আবার দেখো নাম্বার 5, দেখো ইফ ইউ হ্যাড স্টাডিড ওয়েল, যদি তুমি ভালোভাবে লেখাপড়া করতে, ইউ উড হ্যাভ গট এ গুড জব, তুমি একটা ভালো চাকরি পেতে। তাহলে দেখো এখানে এই যে ইফ ইউ হ্যাড স্টাডিড ওয়েল, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। আবার বলছি, ইফযুক্ত ক্লোজটা আছে সাবঅর্ডিনেট ক্লোজ, পরের ক্লোজটা হলো প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এখানে ইফটা কনজাংশন, দুটো ক্লোজকে যুক্ত করেছে। এটা একটা ক্লোজ, অর্থাৎ ইউ হ্যাড স্টাডিড ওয়েল এটা একটা ক্লোজ, আর ইউ উড হ্যাভ গট এ গুড এটা একটা ক্লোজ। তাহলে এই ইফট হচ্ছে কনজাংশন, ইউটা হচ্ছে প্রোনাউন সাদৃশ্য বিভক্ত হয়েছে, হ্যাড হচ্ছে এখানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, স্টাডিড হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, ওয়েলটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। আবার এখানে দেখো এই মেইন ক্লোজের ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, উড হ্যাভ অক্সিলারি ভার্ব, গটটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এ গুড জব এটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমি এর পূর্বের ক্লাসে। আশা করি তোমরা যদি ওটা দেখো অবশ্যই ভালো করে বুঝতে পারবে। এখানে এই দেখো নাউন ক্লোজ এ গুড জব, এটা হলো আবার কি অ্যাডজেক্টিভ। এটাকে যদি আর্টিকেল বলা হয়, আবার এটাকে ডিটারমিনার বলা হয়, এখানে আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এ গুড জব এটা সংখ্যা বুঝিয়েছে, একটা ভালো চাকরি। তো এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, জবটা হলো নাউন। এ গুড জব তিনটে মিলে হলো কি এটা কি নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? এই তিনটে ওয়ার্ডের এ গুড জব তিনটে ওয়ার্ডের জবটা হলো এখানে মেইন ওয়ার্ড, এটাকে হেড ওয়ার্ড বলা হয়। এটা কি বলা হয়? হেড ওয়ার্ড বলা হয়। যাই হোক আর কি। নাম্বার 5 দেখো এখানে নাম্বার 1 2 3 4 5, এটা 6 নাম্বার, এটা হচ্ছে এখানে 6 নাম্বার, এটা 4, এটা 5 নাম্বার। হ্যাঁ, এটা 5 নাম্বার। ইফ আই হ্যাড নট ফলেন ইল, এটা কি আছে? ইফ আই হ্যাড নট ফলেন ইল, যদি আমি অসুস্থ না হতাম। ইফ আই হ্যাড নট ফলেন ইল, যদি আমি অসুস্থ না হতাম, আই উড হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইন টাইম। আই উড হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইন টাইম। দেখো এখানে এটাও এই যে ইফ আই হ্যাড নট ফলেন ইল, যদি আমি অসুস্থ না হতাম, তাহলে এখানে তো এটা এসে সাবঅর্ডিনেট ক্লোজ, আই উড হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইন টাইম, আমি কাজটি সময় মতো শেষ করতে পারতাম। তাহলে এই দুইটা ক্লোজকে যুক্ত করেছে। আর এখানে এই যে এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আই হ্যাড নট ফলেন ইল এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আইডিয়া হলো সাবজেক্ট, হ্যাডটা হলো কি এখানে হেল্পিং ভার্ব, আর ফলেনটা হলো এখানে প্রিন্সিপাল ভার্ব, ইলটা হলো কি এখানে কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো এখানে আবার দেখো আই হলো এখানে সাবজেক্ট, উড হ্যাভ অক্সিলারি ভার্ব, কমপ্লিটেড হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, দি ওয়ার্ক হলো অবজেক্ট, ইন টাইম হলো প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এরপরে আমি এই থার্ড কন্ডিশন নিয়ে আমি আবার বিস্তারিত আলোচনা করব। এখানে শেষ নয়, আলোচনার আর অনেক আছে। আমি নেক্সট ক্লাসে আমি কি করব, এই বিষয়টা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আমার ক্লাসগুলো ফলো করতেছো, আর ক্লাসগুলো ফলো করলে তোমরা অনেক অনেক উপকৃত হবে। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া, তোমাদের কিছু জানানো, তোমরা যেন উপকৃত হও। তা তোমরা যদি আমার এই ভিডিওগুলো তোমরা দেখো, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে, পরীক্ষায় ভালো করতে পারবে। বিভিন্ন যে এক্সামিনেশনগুলো হয়, কম্পিটিটিভ এক্সামগুলো হয়, প্রতিযোগিতামূলক এক্সামিনগুলো, যেমন চাকরির পরীক্ষা, তার ইউনিভার্সিটি পরীক্ষা, মেডিকেল টেস্ট যে হয়, এই যে স্ট্রাকচারগুলো অবশ্যই কাজে লাগবে। তাই শুধু নয়, তোমাদের ফ্রি রাইটিংয়ে তোমরা যখন যে লিখবে কোনো প্যারাগ্রাফ বা কোনো কম্পোজিশন যখন তোমরা লিখবে, তোমার এই স্ট্রাকচারগুলো ফলো করলে তোমরা সুন্দর করে লিখতে পারবে। আমি তো বলেছি যে প্রতিদিন তোমরা কিছু কিছু করে ওয়ার্ড কালেক্ট করো এবং সেই ওয়ার্ডগুলো তোমাদের কথায় এবং লেখায় ব্যবহার করো এবং সেন্টেন্সের মাধ্যমে। তাহলে তোমরা দেখবে তোমরা দিনে দিনে উন্নতি করতেছো। তো মনে করো আজকে 5টা সেন্টেন্স লিখলা, 5টা সেন্টেন্স চিন্তা করে লিখলাম। যখন লিখলে তুমি ব্রেন দিয়ে চিন্তা করে অর্থাৎ তুমি মনে মনে তুমি স্পিকিং করার পর তারপর তুমি লেখার পরে কি তুমি আবার পড়লা, যখন পড়লে তোমার রিডিং স্কিলটা হলো। আর যখন জোরে জোরে একটু পড়তেছো জড়তা ভাঙার জন্য, তখন দেখবে তোমার কি হলো, তুমি শুনতেছো, তোমার লিসেনিং স্কিল হলো। তাহলে আমরা দেখো যদি আমরা লিখি, সে প্রথমে চিন্তা করে লিখলাম 5টা বা 7টা সেন্টেন্স, তো মনে মনে আমরা কিন্তু স্পিকিং করি, কিন্তু তো স্পিকিং হলো আমাদের। আর
যখন আমরা পড়বো জোরে জোরে আমার কি হলো, রিডিং স্কিলটা হলো। তারপর যখন লিখলাম তখন রাইটিং স্কিলটা হলো। যখন জোরে জোরে পড়লাম তখন আমরা শুনলাম, আমার কি হলো, লিসেনিং স্কিল হলো। আমাদের এই গ্রামারগুলো আমরা কেন শিখি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড গ্রামার কেন শিখি আমরা? ভয়েস চেঞ্জ, ন্যারেশন, আর্টিকেল, কম্প্লিটিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন, পার্টস অফ স্পিচ কেন শিখি? একটা ভাষাকে আয়ত্ত করার জন্য। একটা ভাষাকে আয়ত্ত করার জন্য 4টি স্কিলের দরকার, 4 স্কিল: লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং। কয়টা স্কিল? 4টি স্কিল মনে রাখবে: লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং। লিসেনিং আমরা 4টি বিষয় যদি আমরা ভালো করে জানতে পারি তা আমাদের সব কিছু জানা হয়ে যাচ্ছে। যদি লিসেনিং স্কিল যদি আমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনি, আমরা বুঝতে পারি, তাহলে আমরা কী করবো? আমরা কেউ যে কথা বলে ইংরেজিতে, when anybody will speak in English, we have to be attentive listener. অর্থাৎ আমাদের মনোযোগী শ্রোতা হতে হবে। কীভাবে বলতেছে সেটা শুনতে হবে। Thus we will be able to improve our listening skill. এইভাবে আমরা আমাদের লিসেনিং স্কিলকে আমরা ইমপ্রুভ করতে পারবো। কেউ যখন ইংরেজি লেকচার দেবে সেটা ভালো করে শুনবো। আমরা টেলিভিশনে যখন ইংরেজি নিউজ পড়ে তখন ভালো করে শুনবো। স্যারেরা যখন ক্লাসে ইংরেজিতে কথা বলে তখন ভালো করে শুনবো। এইভাবে আমাদের কি হবে? লিসেনিং স্কিলটা ডেভেলপ হবে। তারপর স্পিকিং স্কিল ডেভেলপ করতে হবে। রাইটলি অর রংলি, কারেক্টলি আর ইনকারেক্টলি, উই হ্যাভ টু ট্রাই টু স্পিক ইন ইংলিশ। আমাদের কি করতে হবে? আমরা ভুল হোক বা শুদ্ধ হোক আমাদের বলা শুরু করতে হবে। প্রথম ভুল করতে পারি, আস্তে আস্তে আমাদের শুদ্ধ হবে। বিকজ উই লার্ন থ্রু মিস্টেক। আমরা ভুলের মধ্য দিয়ে শিখি। এভরিডে উই হ্যাভ টু কারেক্ট সাম নিউ ওয়ার্ডস অ্যান্ড ইউজ দ্য নিউ ওয়ার্ডস ইন আওয়ার স্পিকিং অ্যান্ড রাইটিং। আমরা যদি প্রতিদিন আমরা নতুন 5টা বা 7টা ওয়ার্ড আমরা সংগ্রহ করি, সেই ওয়ার্ডগুলো আমাদের কথায় এবং লেখায় ব্যবহার করি, তাহলে দেখবো আমরা উইদিন এ ভেরি শর্ট টাইম উইল বি ডেভেলপ আওয়ার সেলফ। আমাদের নিজেকে উন্নত করতে পারবো। উইল বি এবল টু ডেভেলপ আওয়ার ইংলিশ। আমার ইংলিশকে ডেভেলপ করতে পারবো। তারপর কী করবো? এভরিডে উই হ্যাভ টু রিড আওয়ার টেক্সট বুক, নিউজ পেপার অ্যান্ড আদার আর্টিকেলস হুইচ আর রিটেন ইন ইংলিশ। আমরা এগুলো প্রতিদিন পড়বো। পড়তে গিয়ে আমাদের রিডিং স্কিলটা কী হবে? ডেভেলপ হবে। আমরা কী পাবো? উইল ফাইন্ড সাম নিউ ওয়ার্ডস। গোয়িং টু রিড উইল ফাইন্ড সাম নিউ ওয়ার্ডস অ্যান্ড উই হ্যাভ টু লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি অ্যান্ড ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড ইউজ দ্য নিউ ওয়ার্ডস ইন আওয়ার স্পিকিং অ্যান্ড রাইটিং। এই যে পড়তে গিয়ে আমরা নতুন ওয়ার্ডগুলো যে আমরা কালেক্ট করবো, এই নতুন ওয়ার্ড দিয়ে আমরা নতুন সেন্টেন্স তৈরি করবো। আমরা কি করব? এই সেন্টেন্সগুলো আমরা বন্ধুদের মাঝে আমরা বলার চেষ্টা করব, টিচারদের সাথে কথা বলার চেষ্টা করব, এবং এমনকি আমাদের রুমে একাই আমরা বলার চেষ্টা করব। মনে করব আমার সামনে অনেকগুলো লোক আছে, আমি একটা টপিক বেছে নেব, ওই টপিকের উপর আমি কথা বলবো। 5 মিনিট বা 7 মিনিট বা 8 মিনিট আমরা কথা বলবো। তাই দেখা যায় এইভাবে যদি আমরা প্রতিদিন কিছু সেন্টেন্স লিখি, বলার অভ্যাস করি, তাহলে দেখবো ওয়ান ডে উইল বি এবল টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার। আমরা স্বতঃস্ফূর্ত বক্তা হতে পারবো। তাছাড়া সম্ভব নয়। আমাদের বাংলা একটা কথা আছে যে বলতে বলতে টিপতে ভর্তা, বলতে বলতে বক্তা। আলু না টিপলে ভর্তা হয় না। আর যদি আমরা বলার অভ্যাস না করি আমরা বক্তা হতে পারবো না। সেই জন্য আমাদের কারেক্টলি অর ইনকারেক্টলি we have to try to speak in English. We have to remove our shyness. আমার যে লজ্জাবোধ আছে এটাকে দূর করতে হবে। আমাদের মেন উদ্দেশ্য কি? আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ইংরেজি শেখা, ইংরেজি বলার অভ্যাস করা। আমাদের যাতে জন্য বলতে পারি। অনেক ব্যক্তি আছে তারা প্রচুর ইংরেজি জানে, ভালো ইংরেজি জানে, কিন্তু তারা সহজে বলতে পারে না, এক্সপোজ করতে পারে না। দ্যাট ইজ হোয়াই ইউ হ্যাভ টু ট্রাই টু স্পিক ইন ইংলিশ। তাহলে তোমরা ইংরেজিতে বলার চেষ্টা করো, অবশ্যই তোমরা শিখতে পারবে। তারপর কি আছে? লাস্টে কি আছে? রাইটিং স্কিলটা আমরা প্রতিদিন লিখবো। প্রতিদিন আমরা কিছু সেন্টেন্স লিখবো, নতুন ওয়ার্ড সংগ্রহ করবো এবং লিখবো। তাহলে দেখা যায় যখন মনে করো আমরা একটা টেক্সট পড়লাম, একটা লেসন পড়লাম, এই লেসনটা আমরা বুঝি নিয়ে আমরা কী করবো? উই হ্যাভ টু রাইট দ্য জিস্ট উইথ আওয়ার ওন ওয়ার্ডস। আমরা কী করবো? এই সামারিটা আমরা নিজের ভাষায় লেখার চেষ্টা করব, সংক্ষিপ্ত আকারে করে। হয়তো আমি নিজে পড়লাম 2-3 বার, পড়ার পর হয়তো বা স্যারকে দেখালাম, অথবা যে বন্ধুরা ভালো বোঝে তাদেরকে দেখালাম। তাহলে এইভাবে আমরা এগিয়ে যাব। এইভাবে যে এগিয়ে যাই তাহলে অবশ্যই আমরা এই ভাষাটি সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো। তোমরা জানো যে অল দ্য লেটেস্ট ইনফরমেশন অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর ইন ইংলিশ।
আমরা জানি যে যে লেটেস্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কি ইংলিশে আছে। যদি যত আমরা ভালো ইংলিশ জানবো তত আমরা কি করতে পারবো, এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে আমরা বুঝতে পারবো, আমরা কম্পিউটার সম্পর্কে বুঝতে পারবো এবং অন্য অন্য বিষয়গুলো বুঝতে পারবো। তাই আমাদের এই ভাষাটাকে কি সমৃদ্ধ করতে হবে, এই ভাষাটাকে সমৃদ্ধ করতে হবে। সমৃদ্ধ করলে আমরা কি করব, এইভাবে আমরা স্ট্রাকচারের মাধ্যমে, আমরা বলার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, শোনার মাধ্যমে, লেখার মাধ্যমে আমরা এই ভাষাটাকে ইমপ্রুভ করব। ইমপ্রুভ করতে করতে আমরা এমন একটা পর্যায়ে যাব, দেখব যে আমরা সাফিসিয়েন্ট হয়ে গেছি। যদিও 100% হব না, কিন্তু আমরা ভালোভাবে বোঝার মতো আমরা একটা অভিজ্ঞতা অর্জন করব, যোগ্যতা অর্জন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং সেই অনুযায়ী কাজ করবে, তাহলেই দেখতে পারবে যে অবশ্যই তোমরা ভালো করতে পেরেছো। একবার তোমরা চেষ্টা করি দেখো না, আমার কথাগুলো একবার তোমরা মেনে দেখো এবং আমার লেকচারগুলো ফলো করো। তাই শুধু নয়, টেক্সট বই ভালো করে পড়ো, অন্য অন্য বিষয়গুলো ভালো করে পড়ো, দেখবে অবশ্যই তোমরা উন্নতি করতে পারবে। লাস্ট অফ অল, I want to pray to Almighty for you so that you may do well in the examination and in your practical life. You will also pray for me so that I may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks all.